হুমায়ূন আহমেদের লেখা অপেক্ষা উপন্যাসটি পার্ট 11। তার ইচ্ছে করছে ইমনের বাবার অফিসে একটা টেলিফোন করতে। টেলিফোন করাও সমস্যা, তাদের টেলিফোন নেই। বাড়িওয়ালার বাসা থেকে টেলিফোন করতে হয়। বাড়িওয়ালা বাসায় থাকলে কিছু বলে না, কিন্তু তিনি বাসায় না থাকলে তার স্ত্রী খুব বাঁকাভাবে কিছু কথা শুনিয়ে দেয়। তাছাড়া কারণে অকারণে টেলিফোন করা ইমনের বাবা পছন্দ করে না। হাসানুজ্জামান অনেকবার বলেছে ইমার্জেন্সি ছাড়া টেলিফোন করবে না। আমার টেবিলে টেলিফোন থাকে না, বড় সাহেবের টেবিলে টেলিফোন। ওনার সামনে এসে কথা বলতে হয়, উনি মুখের দিকে তাকিয়ে থাকেন, খুব অস্বস্তি লাগে। টেলিফোনে ইমনের বাবার সঙ্গে কথা বলতে সুরাইয়ার খুব ভালো লাগে। তার গলাটা টেলিফোনে সম্পূর্ণ অন্যরকম শোনায়, খুব আন্তরিক লাগে। মনে হয় গম্ভীর ধরনের একজন মানুষের মায়া মায়া গলায় কথা বলছে। সুরাইয়ার একটা ছেলেমুখী স্বপ্ন হচ্ছে কোনো একদিন তার টেলিফোন আসবে এবং সে তখন রোজ 1 ঘন্টা করে ইমনের বাবার সঙ্গে কথা বলবে। মানুষটা বিরক্ত হোক বা রাগ হোক কিছুই যায় আসে না, সে কথা বলবেই। ছেলের দাঁত পড়ে যাওয়ার নিশ্চয়ই কোনো ইমার্জেন্সি না। টেলিফোনে এই খবর দিলে ইমনের বাবার রেগে যাবার সম্ভাবনা, তবে রাগটা সে প্রকাশ করবে না। যত রাগই হোক মায়া মায়া গলায় কথা বলবে। ফিরোজের জলবসন্ত, এটাও দেবার মতো খবর। সে MA পরীক্ষা দেবে না, এটাও বলা যেতে পারে। অনেক কিছু তো আছে বলার মতো। অবশ্য আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আছে, সে খবরটা টেলিফোনে দেওয়া যাবে না। সব খবর কি আর টেলিফোনে দেওয়া যায়? সুরাইয়া টেলিফোন করা ঠিক করলো। ভারী এবং রাগী গলায় এক ভদ্রলোক টেলিফোন ধরলেন। কাকে চাই? এমনভাবে বললেন যেন কাউকে চাওয়াটা শাস্তিযোগ্য অপরাধ। সুরাইয়া হকচকিয়ে গিয়ে বোকার মতো বলল, দয়া করে ইমনের বাবাকে দিন। ইমনের বাবার নামটা জানতে পারি? সুরাইয়া লজ্জিত গলায় নাম বলল। ভদ্রলোক বলল, আপনি ধরে থাকুন, লাইন ট্রান্সফার করে দিচ্ছি। তার প্রায় সঙ্গে সঙ্গে ইমনের বাবার মায়া মায়া গলায় বলল, কে সুরাইয়া, কেমন আছো? সুরাইয়া এত ভালো লাগলো যে চোখে প্রায় পানি চলে এসেছে। সে বোকার মতো বলল, এখনো বাড়ি আসছো না কেন? অফিস ছুটি হোক তারপর আসবো। শোনো, ইমনের দাঁত পড়েছে, উপরের পাটির দাঁত। তাকে যে কি অদ্ভুত দেখাচ্ছে। তার কি দাঁত পড়ার মতো বয়স হয়েছে? 6 বছরের দাঁত পড়ে, ওর 5 বছর 3 মাস। ও আচ্ছা, তেমন তোমার ভাইয়ের গায়ে গোটা গোটা কি যেন উঠেছে। ওর ধারণা জলবসন্ত, সে জলবসন্ত নিয়েই বাইর হয়ে গেছে। ও আচ্ছা, আমাকে বলেছিল সে MA পরীক্ষা দেবে না। নিশ্চয় ঠাট্টা করেছে, আমার কাছে ঠাট্টা বলে মনে হয়নি। আচ্ছা শোনো, এই যে হঠাৎ টেলিফোন করলাম, রাগ করনি তো? না, রাগ করব কেন? টেলিফোন করাটা তো কোনো ক্রাইম না। তোমার বড় সাহেব, উনি কি তোমার মুখের দিকে তাকিয়ে আছেন? উনি তাকিয়ে থাকবেন কেন? টেলিফোন তো আমার টেবিলে। আমাকে টেলিফোন দিয়ে? বলো কি, কবে দিয়েছে? গত সপ্তাহে। ডিরেক্ট লাইন না, PPX লাইন। এটা কি বলার মতো কোনো ব্যাপার? অবশ্যই বলার মতো ব্যাপার। আশ্চর্য, তুমি এরকম কেন? আমাকে কিছুই বলো না। আচ্ছা শোনো, তুমি আমাকে ফোনে একটা কার্ড করিয়ে দেবে? আমি রোজ তোমাকে টেলিফোন করব। সুরাইয়া শুনল ইমনের বাবা হাসছে। আজ কিন্তু অনেকক্ষণ তোমার সঙ্গে কথা বলবো, তোমার কাজ থাকুক আর যাই থাকুক। সুরাইয়া, আজ 4টার সময় আমাদের একটা মিটিং আছে। আমাদের সেই মিটিংয়ে ফাইল তৈরি করতে হবে 3টার মধ্যে। কাজেই তোমাকে টেলিফোন রাখতে হবে। সুরাইয়া দুঃখিত গলায় বলল,
আমি এক কাজ করি, আজ সকাল সকাল চলে আসি, তারপর কোনো একটা স্টুডিওতে নিয়ে গিয়ে ইমনের একটা ছবি তুলে রাখি, বড় হয়ে দেখলে মজা পাবে। আচ্ছা। সুরাইয়া রাখি। ইমনের বাবা টেলিফোন রেখে দিল। সুরাইয়া তারপরেও বেশ কিছুক্ষণ সময় টেলিফোন কানে ধরে রাখলো। এমন খারাপ লাগছে, আর কাউকে কি টেলিফোন করা যাবে? ছেলের দাঁত পড়েছে, এই খবরটা নিশ্চয় অন্যের দেবার মতো। বড় ভাইজানকে কি খবরটা দেব? সুরাইয়া মনস্থির করতে পারছে না। তার বড় ভাইজান জামিউল রহমান শুকনা ধরনের মানুষ, নিজের ব্যবসা ছাড়া অন্য কিছুই বোঝে না। তিনি কোনো কিছুতেই বিরক্ত হন না বা আনন্দিতও হন না। সুরাইয়া ভাইজানের বাড়িতে টেলিফোন করলো। জামিউল রহমান টেলিফোন ধরলেন এবং গম্ভীর গলায় হ্যালো বলার বদলে বললেন, কে? সুরাইয়া বলল, ভাইজান, আমি সুরাইয়া। কি ব্যাপার? না, কিছু না, এমনি খবর নেওয়ার জন্য টেলিফোন করলাম। আপনারা ভালো আছেন? হ্যাঁ। ভাবি ভালো? হ্যাঁ। ইমনের আজ একটা দাঁত পড়েছে। ও আচ্ছা, মিতুর কি দাঁত পড়েছে? মিতুর বয়স তো ইমনের কাছাকাছি। ইমনের 2 মাসের ছোট। মিতুর দাঁত জানি না তো। আপনার শরীর ভালো আছে ভাইজান? হজমের যে সমস্যা ছিল, সমস্যা মিটেছে? না। তোরা একদিন চলে আসিস, জামাইকে নিয়ে আসিস, তোর শাশুড়িকেও নিয়ে আসিস। সুরাইয়া কিছু বলার আগেই তিনি টেলিফোন রেখে দিলেন। সুরাইয়া তারপরেও টেলিফোন কানে ধরে রাখলো। পোপো শব্দ হচ্ছে, মন খারাপ করার শব্দ। তারপরেও আজ কেন জানি শব্দটা শুনতে ভালো লাগছে। মানুষের জীবনে একটা দিন এক এক রকম হয়ে আসে। কোন কোন দিন মন খারাপ হবার মতো ব্যাপার ঘটলেও মন খারাপ হয় না, বরং মন ভালো হয়ে যায়। আজ মনে হয় সেই রকম একটা দিন। ব্যাপারটা কি? রাত 11টা বাজে, ইমনের বাবা এখনো আসছে না। সুরাইয়া প্রাণপণ চেষ্টা করছে দুশ্চিন্তা না করতে। যেদিন সকাল সকাল বাড়ি ফেরার কথা থাকে সেদিন দেরি হয়, এটা জানা কথা। তার কোনো বন্ধু হয়তো তাকে বাসায় ধরে নিয়ে গেছে, তার ছেলের জন্মদিন বা এই জাতীয় কিছু। রাতে না খাইয়ে ছাড়বে না। খাওয়া দাওয়া শেষ করে গল্প করতে করতে দেরি হচ্ছে। সুরাইয়া বারান্দায় হাঁটাহাঁটি করছে। একবার ফিরোজের ঘরে উকি দিল, ফিরোজও ফিরেনি। তাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, সে প্রায় রাত বিরেত বাড়ি ফেরে। একবার ফিরেছিল রাত 3টায়, কিন্তু ইমনের বাবা কখনো এত দেরি করে না। সত্যিকারে কোনো বিপদ হয়নি তো? বড় শহরে বিপদগুলিও হয় বড় বড়, কোনো কারণ ছাড়াই। হঠাৎ গুগলিও লেগে গেল। গাড়ির কাঁচ ভাঙা হতে পারে, ককটেল ফুটতে থাকে। এক সময় পুলিশের গাড়ি আসে। বেশিরভাগ সময় পুলিশেরা গাড়ি থেকে নামে না। যদি নামে তাহলে নিরীহ মানুষ যারা সাথেও নেই পাশেও নেই তাদের দিকে হুঙ্কার দিয়ে ছুটে যায়, লাঠিপেটা করে, মাথা ফাটিয়ে দেয়। যেদিন কোথাও কোনো গন্ডগোল থাকে না সেদিন ফুটপাতে ট্রাক উঠিয়ে পড়ে। এই অদ্ভুত শহরে নিশ্চুপ হয়ে ফুটপাত দিয়েও হাঁটার উপায় নেই। আজ কি শহরে কোনো গন্ডগোল হচ্ছে? পত্রিকায় তো কিছু পত্রিকাটা অবশ্য সুরাইয়ার ভালো মতো পড়া হয়নি। এখন বারান্দায় বসে পত্রিকাটা পড়া যায়, এতে সময়টা কাটবে। সুরাইয়া কেন জানি মনে হচ্ছে রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে ইমনের বাবা আসবে। তার আবার যা মনে হয় তাই হয়। সুরাইয়া পত্রিকা নিয়ে বসলো। রাত 12টা 5 পর্যন্ত সে পত্রিকা পড়ল। কেউ এলো না। সুরাইয়ার বমি বমি লাগছে। এই বমি উদ্বেগজনিত বমি না, এর কারণ ভিন্ন। তার শরীরে আরও একজন মানুষ বসে আছে। সে তার অস্তিত্ব জানার
দিচ্ছে মানুষটার কথা হাসানকে এখন বলা হয়নি। আজ বলে ফেললে কেমন হয়? শুধু তার শাশুড়ি জানে। ছেলে বাড়িতে পা দেওয়ার কিছু মধ্যে তিনি নিচু গলায় বললেন, ও বউ, তোমার কয় মাস? সুরাইয়া হতভম্ব। তার মাত্র 3 মাস চলছে। কারো কিছু বোঝার কথাই না। তিনি কি করে বুঝলেন পুরনো দিনের মানুষের চোখ এত তীক্ষ্ণ? আকলিমা বেগম ঘুমিয়ে পড়েছেন। তিনি জেগে থাকলে সুরাইয়া তার উদ্যোগে খানিকটা তার সঙ্গে ভাগাভাগি করতে পারত। তাকে কি ডেকে তুলবে? না, থাক, আধা ঘন্টা যাক, তাকে না জাগানোই ভালো। তিনি জেগে গেলে ঝামেলা করবেন, কান্নাকাটিও শুরু করতে পারেন। এই বয়সে মানুষদের মাথায় ঠিক থাকে না। আকলিমা বেগমের মাথা একটু মনে হয় বেশি রকমের ঠিক। তিনি রাতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত 1-1:30 দিক জেগে ওঠেন। শুরু হয় একা একা কথা।